নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগার সাতকাহন নিয়ে। এদিকে দেখা যাচ্ছে যে বস্তির লোকরা সব মিছিল করে বেরিয়েছে। ওদের দাবি আমাদের মেয়ের সম্মান ফেরত চাই, বস্তির মেয়েকে অপমান করা চলবে না। এদিকে ঝিলও যাচ্ছে নার্সিংহোম, তারপর ঝিলের বন্ধুরা সব এসছে। তো জিজ্ঞেস করছে কী রে, ওরা কিসের জন্য নিয়ে যাচ্ছে মিছিল? বলছে ওরা বড় বাড়িতে যাচ্ছে, ওই তোর সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই, ওদের তোর সম্মান চাই। তো বলছে আমার সাথে তো তেমনি কিছু অন্যায় হয়নি, এগুলো তো বাড়াবাড়ি না, এগুলো তো মিথ্যে। তখন ঝিলের বন্ধুরা বলছে যে না, মিথ্যে কি করে? তুই ওই ছেলেটার সাথে থেকেছিস তো, বল, আমরা সবাই তো দেখেছি তুই ওই ছেলেটার সাথে এক ঘরে থেকেছিস। কেন থেকেছিস তুই? নিশ্চয়ই তোরও কিছু ব্যাপার ছিল তবেই। এদিকে ঝিলের বাবা মা ওরা সবাই মানে দোষ দিচ্ছে। আর ঝিলের দিদিটা বলছে যে যখন ও স্বামী স্ত্রী লিখেই নিয়েছে তো এটা সত্যি হয়ে যাক, ও স্ত্রীর করুক। তো তখন ঝিল বলছে দিদি, তুইও তো চেনা জেনাকে একটা বিয়ে করেছিলি, তো তুই কি শান্তি পেয়েছিলি বল? তোকে শেষ পর্যন্ত আমি নিয়ে এসেছিলাম। ওর বাবা বলছে বড় বড় কথা বলা চলবে না, হ্যাঁ, এইসবই কথা। আর ঝিলের মা বলছে যে দেখ, তুই যে তুই যে কাজটা করেছিস তার জন্য তো আমি নিজের সংসারের ক্ষতি হতে দিতে পারি না। তারপরে আবার মেনকা এসে জুটেছে, বলছে তোর জন্য তো আমি, ওর মা বলছে সংসার ক্ষতি, ওরা বলছে বস্তিতে থাকতে দিবে না। তখন ওর বাবা বলছে যে বস্তিতে থাকতে দেবে না মানে আমরা এখানেই থাকবো, যার জন্যে এত কাণ্ড তাকেই ঘর থেকে চলে যেতে হবে, তার মানে ঝিলকে। তো ঝিল বলছে বাবা তুমি কি বলতে চাইছো? এদিকে সাক্ষর মা, এই ঝিলের মা বলছে যে আমাদের বাড়ির তো একজনেই এসব নোংরা রোগ ছিল, এবারে তোরও হয়ে গেছে এটা, তুইও ওই ধাঁচাতে চলে গেলি। আর তখন বলছে যে মানে ঝিলের দিদিটা বলছে যে ওরা যে স্লোগান নিয়ে চারিদিকে এ করে তো লোক আরও জেনে যাবে। তখন মেনকা বলছে জানতে যেন বাকি আছে, লোকে কি আর খবরের কাগজ পড়ে না, আর চায়ের দোকানেও বসে না, সবারই মুখে মুখে একই কথা, বস্তির মেয়ে। তারপর বলছে শুন মিনু, তুই তো বলেছিলি যে তোর মেয়ে খুব ভালো, তো তোর মেয়ে তো টাকা নিয়ে ওদেরকে বাঁচাতে চাইছে। ঝিলের কথাটা না ওর বাবা মা বিশ্বাস করতে চাইছে না ওর বন্ধুরা। এরপরে তো ঝিলের এই বন্ধুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। আর মেনকা এত নোংরা মেয়ে, এরা কি চাইছে যা কি জানি। হ্যাঁ, তারপরে দেখা গেল সব বড় ওই মেয়ে সাক্ষ্যদের বাড়িতে যে দরজা ধাক্কা দিচ্ছে, নিয়ে তারপর দরজা ধাক্কা দিয়ে স্লোগান পার্টিরা নিয়ে তারপরে ঢুকলো। তারপর বলছে আমাদের মেয়ের বিচার চাই। তখন কুশ যে সাক্ষর ছোট কাকা আসে, বলতো দাদা, বড়দা তুই এদেরকে খুব ভালোবাসতিস তো, দেখ এদের কি। আর সাক্ষর মা বলছে যে কি বিচার, কি বিচার, আমাদের ছেলেটা কিছু তো করেনি। হ্যাঁ, তখন সাক্ষর বাবা বললো যে আমার ছেলে তো হাত ধরে টেনে নিয়ে এসে তোমার মানে নিজের ইচ্ছাতেই তো গেছিল। বলছে হ্যাঁ, তো সেই আমরা বিচার চাই। তো তখন আবার মিনু বলছে ঝিলের মা যে এরা আমাদেরকে অপবাদ দিচ্ছে যে আমরা নাকি টাকা দিয়ে তোমার মেয়ে মুখ বন্ধ করছি, আমরা তো কোনো টাকা নিইনি তোমাদের কাছে। হ্যাঁ, আর এদিকে ঝিলের এই সাক্ষর ঠাকুমাও বলে যাচ্ছে তোমরা মানে আকাশ কুসুম কল্পনাটা করো কি করে, কি সম্মান। তারপর বলছে পুলিশকে ফোন করছে, বলছে পুলিশ দিয়ে কিছু হবে না, ওই গুন্ডা গোছের লোকটা যে জলের জন্য ঝগড়া করেছিল, ও পুলিশ কিছু হবে না, আমাদের একদল বসে আছে নার্সিংহোমে, ওরা নার্সিংহোম জ্বালিয়ে দেবে। আর ঝিলের সাক্ষর দাদু বলছে এটা কোনো মগের মুল্লুক নাকি, এখানে কিছু দেশের কোনো আইন কানুন নেই। তা করতে দেখা গেলো ঝিল এলো। ঝিল বলল যে বাবা তোমরা এমনি কেন করছো ঝামেলা, উনি আমাকে কোনো অসম্মান করেননি। তখন ঝিলের বন্ধুগুলো বলছে তাহলে তুই রাতের বেলায় থাকতে গেলি কেন ওর সাথে? আর আরও পাড়ার মহিলারা বলছে যে তোর দেখে তো আমাদের বস্তির আরও মেয়েদের বদনাম হবে।
তুই টাকা নিয়ে ফুর্তি করবি আর আমাদের বস্তির মেয়েদের বদনাম হবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। মানে ঝিলকে কেউ কথা বলবার সুযোগ দিচ্ছে না। ঝিল কোর্টে বলে এসছে, সেটাকেও মিথ্যে করে দিচ্ছে। তখন ঝিল বলল যে তোমাদেরকে কারা উস্কেছে খুব ভালো করে জানি। হ্যাঁ, কাদের জন্য তুমি, মানে এখানে বোঝা যাচ্ছে ঝিল বলছে কোনো পলিটিক্যাল পার্টি এদেরকে উস্কেছে এইসব করার জন্যে। তা যদি পলিটিক্যাল পার্টি উস্কেই থাকবে, তো স্বাক্ষর বাড়ির লোকেরা তো কেউ অপোজিশন পার্টির লোকও নয় যে ওদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন এনে তারপরে ওদেরকে ভোটে হারাবে, এমনিও কিছু নয়। এইখানে কিসের জন্যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আর ঝিলের যদি সাক্ষ্যকে বিয়েই হয়, তো বস্তির লোকেদের কি লাভ হবে সেটাও কেউ বোঝা যাচ্ছে না। এইখানে ঝিলের বাবা মার পাল্টি খাওয়া, এরা কেন পাল্টি খেলে এটাই বোঝা যাচ্ছে না। মানে কলকাতার বস্তিগুলোর ধারণার, লোকের ধারণা খারাপ হয়ে যাবে যে কলকাতার এটা তো কোনো গ্রাম অঞ্চলের চায় কোনো নকশালি এলাকার গ্রাম নয় যে এত হিংস্র হয় বস্তির লোকরা, যে একটা মেয়ের সম্মান নিয়ে ভাঙচুর, মারপিট, খুনাখুনি, নার্সিংহোমের এত পেশেন্ট, এত ডাক্তার সবকে জ্বালিয়ে দিবে। তো এটা তো কলকাতারই একটা বস্তি। তো বস্তিতে এত অ্যাগ্রেসিভ হয় লোকরা। আর তারপরে দেশের কোনো আইন কানুন নেই, এটা দেখা যায় এই এলজি সিরিয়ালে আর এই মেকার্সদের সিরিয়ালে। মানে দেশে আইন কানুনের কোনো রাজই নেই। সে যাই হোক, ঝিল বলছে যে সবাই বলছে তোমরা কি চাও, কত টাকা দিলে তোমাদের মুখ বন্ধ হবে। সাক্ষর ঠাকুমা বলছে, তখন বলছে ঝিলের মা বলছে শুনুন মাসিমা, সব সময় টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না, বুঝলেন, টাকা নিয়ে সব হিসাব হয় না। এইদিকে ঝিলের ওই যে শতরূপার মেয়েগুলোও বলছে যে ঝিল তোমার মারা তো কি বলছে, তুমি কেন কিছু বলছো না। আর সাক্ষ্য বললো যে তোমাকে বলো তো আমি অসম্মান করেছি, তুমি এখন কেন বলছো না, তুমি নাকি সত্যি কথা বলো। তো ঝিলের বলতেই দিচ্ছে না ঝিলকে, তো ঝিল বলবেটা কি। আর তারপরেও ঝিলের বলা উচিত ছিল। সে যাই হোক, হ্যাঁ, আর ঝিলের মা তোর বলছে কি একটা বস্তির মেয়ে যার বাবা মা কাজ করে, আমার একটা মাত্র ছেলে, তার আমি বিয়ে দিব ঝিলের সাথে। এইখানে বোঝা গেল না। আগে শুনতাম ওই অরণ্য, মানে দেবোত্তম মজুমদার যে রোলটা করেছে সেটা হচ্ছে সাক্ষর দাদা। হ্যাঁ, তা আমরা তো জানতাম দুটো ছেলে, এখন বলছে একটা ছেলে। তা অরণ্য কোথায় গেল? অরণ্য কি একদম ভুলে গেল নাকি রাইটার? যাই হোক, রাইটার কখন কী লেখে, রাইটার হয়তো দেবোত্তমকে একটা সুযোগ দিবার ছিল, সেই জন্যই এই সিরিয়ালটাই একটুক্ষণের জন্য এনেছিল। এখন বলছে তাহলে অরণ্য কার ছেলে? অরণ্য কি এদের কুড়িয়ে পাওয়া ছেলে নাকি? সে যাই হোক, এটাই হচ্ছে যে শতরূপা গোল গোল চোখ করে বলতে এসছে, ধমকাতে এসছে, তো শতরূপাকেও ঝাড় খেতে হলো। আর ওই সব থেকে আমার খারাপ লাগছে যে ঝিলের বন্ধুগুলো, ওরা কেমন পাল্টি খেয়ে গেল, ওরা ঝিলকেই দোষ দিতে লাগলো। নিয়ে ঝিল তখন কি করবে, ভেতরে চলে গেল। বলছে ও ভেতরে কেন গেল? বলছে ঠিক আছে। তারপরে ঝিল সিঁদুরের কৌটোটা এনে নিয়ে বলল যে আপনি সিঁদুর, তোমাদের মেয়ের সম্মান ফেরত চাই, তো সম্মানই তো চাই। নিয়ে ঝিল তখন সিঁদুর কৌটাটা নিয়ে এসে আজ সাক্ষ্যকে বলল আমাকে সিঁদুর পরিয়ে দিন। আর সাক্ষ্য সে কিছুতেই সিঁদুর কেন পরাবো, হ্যাঁ, আমি যেখান থেকে এসেছিলাম সেইখানেই ভালো ছিল। আর এদিকে বলছে সাক্ষ্যর মা যে আচ্ছা মিনু বলো তো, আমি খুব বড় দোষ করেছিলাম? মেয়েটা গান ভালোবাসে বলে আমি ওকে একটা জায়গায় গানের সুযোগ করে দিয়েছিলাম, তার জন্যে আমাদেরকে এত খেসারত দিতে হবে? তখন বলছে যে ঝিলের মা বলছে যে না, ওইটা তুমি ভুল কাজ করনি, ভুল কাজ করেছে তোমার ছেলে। আমার মেয়েকে টেনে নিয়ে গেছে আর রাতভর থেকেছে একটা রুমে। তারপরে ওই মেয়েগুলো বলছে সার্কিট হাউসে তারও রুম ছিল, তো সেইগুলো তখন সত্যি কথা, সার্কিট হাউস যখন এই মেয়েগুলো এলো তখন তো রুম পাওয়া গেল। অথচ ঝিলদেরকে বললো ওই লোকটা, তো লোকটা কি মানে জেনে বুঝে ফাঁসাবার জন্য এটা করেছিল? সেখানেও দেখার। আর ওই লোকটাকেও টেনে নিয়ে আসা উচিত কোর্টে, যে ওই লোকটাকে কেন জবরদস্তি এই কথাটা লিখেছিল। আর ওই লোকটাই বা আরও রুম থাকা সত্ত্বেও ওদেরকে, ওরা যখন দুটো রুম চেয়েছিল তো একটা রুমে অ্যাভেলেবেল কেন বলেছিল?
সে যাই হোক, সে তো পরের ঘটনা। আর এরা বলে যাচ্ছে না সিঁদুর তো এই বিয়ে তো করতেই হবে, আমাদের মেয়ের একটাই বস্তির সম্মান চাই, নাহলে আমাদের সব বস্তির মেয়েদের ইয়ে হবে, বদনাম হবে। আর মেনকা বলছে যে তাহলে সব বলবে কি যে বস্তির মেয়েরা এমনিই করে, এই আমাদের বস্তির। তো অবশ্য মেনকার এটা বলো কোনো রাইট নেই, সেটা ঝিলও বললো যে এই বস্তিতে থেকে অনেকেই অনেক কিছু করে বেড়ায়, তার বেলায় দোষ নেই, সব দোষটা আমার বেলায়। হ্যাঁ, তো সে যাই হোক নিয়ে তারপর ঝিল বলছে আপনি অনেকক্ষণ সময় নিচ্ছেন করে স্বাক্ষর আঙুলটা ধরে নিজে নিজে সিঁদুর পরে নিল। এই এক ভালো উপায় শিখেছিল লীনা গাঙ্গুলি। কখনো নিজেই নিজে সিঁদুর পরিয়ে নিচ্ছে, কখনো জবরদস্তি কাউকে দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এটা হয়ে গেল বিয়ে। আর এই বিয়েটাকে মান্যতা দিতে হবে। জানি না লীনা গাঙ্গুলি সমাজে কি স্থাপনা করতে চাইছে। যদি লীনা গাঙ্গুলি সব কিছু নিয়মকানুন উল্টে দিতে চাইছে দেশের, তো সেটা তো হবে না। জোর করে সিঁদুর পরিয়ে দিলেই সেটা বিয়ে হয়ে যায় না। আর কেউ যদি একা ঘর বন্ধ করে সিঁদুর পরে নেয় আর হাল্লা করে দেয় যে ও আমাকে সিঁদুর, সেটাও বিয়ে হয়ে যায় না। ও লীনা গাঙ্গুলির এই মনস্কামনাগুলো কোনো দিন পূর্ণ হবে না। হ্যাঁ, এইগুলো যে সমাজে এইগুলোই শিখবে সেটা না। এ সিরিয়ালগুলোতে কোনো কিছু ভালো বার্তা যায়ই না। যাই হোক, ঝিলের মতন মেয়েকে দর্শকরা এটা চায়নি, এটা কাম্য ছিল না। ঝিলকে যেমন আত্মসম্মানই দেখিয়েছিল, এখন ঝিল বলছে, তারপর যখন সিঁদুরটা পরিয়ে দিল সবাই তো একদম অবাক, সবাই বলছে এটা কেন করলি, এটা কেন করলি। হ্যাঁ, তারপরে ঝিলের ওই স্লোগান দেওয়া লোকগুলো চলে গেল, বস্তির লোকরা। তখন ঝিল বলল যে দেখো, বলছে তুমি কি ভাবছো, সাক্ষ্য বলছে সিঁদুর পরে দিলে কি তোমার সাথে থাকবো নাকি। তো ঝিল বলছে আমিও আপনার সঙ্গে থাকতে চাই না। তারপরে ঝিল বুঝিয়ে বললো যে দেখুন, নার্সিংহোম বাঁচাবার দরকার ছিল, আপনার ছেলেকে বাঁচানোর দরকার ছিল। দেখো বড় মামু, হ্যাঁ, আর তুই আমাকে বড় মামি বলবি না। তো বলছে আমি এতদিন থেকে বড় মামিই বলে এসছি, তার কি বলবো। যাই হোক, বলছে তোমাদের ভাষায় কি বলে না মিউচুয়াল ডিভোর্স, ওইটা করিয়ে দাও। আমি তো বিয়ে তো করে নিয়েছি, এবার ওইটা করিয়ে দাও। বস্তির লোকরা বলছিল মন্দিরে নিয়ে আয়, মন্দিরের নিয়ম অনুযায়ী মানে রিচুয়ালের বিয়ে হবে। তো ঝিল ওটা মিথ্যাই বলে দিলে যে আমরা মন্দির নিয়ে আসছি, যাও। তারপরে ঝিল সেটাই বললো যে, তখন বলছে ও তুই মোটা মোটা টাকা চাইবি না, অ্যালুমিনিয়াম চাইবি, খরপোশ চাইবি। ওরা ঝিলকে বলতে লাগলো এই যে বিয়েটা করে নিলি। ঝিল বলছে আমি কিছুই চাই না, আর আমি আপনার সাথে থাকতেও চাই না। বাস আমি এইটা মানে বস্তির লোককে শান্ত করবার জন্য এটা করলাম। আপনারা কোনো উকিল ডেকে নিয়ে আসুন, মিউচুয়াল ডিভোর্সে আমি না টাকা পয়সা চাইবো না কিছু চাইবো, বিয়েটা ভেঙে যাবে। কিন্তু তবুও তো একটা তকমা তো লেগেই গেল ডিভোর্সি ছেলেটা। সে যাই হোক, এইখানে জিনিসটাকে অন্যভাবেও সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা উচিত ছিল। এইখানে ঝিলকে খুব খেলেও দেখিয়ে দিল। এইখানে ঝিলের ক্যারেক্টারটা যেমন আত্মসম্মানী, কেন একটাই কি পথ ছিল নাকি সম্মান? আর এই বস্তির লোকদেরকে কেউ উস্কেছে বলেই দেশের কোনো আইন কানুন নেই। আর ঝিল যে জবরদস্তি স্বাক্ষর হাত ধরে সিঁদুরটা পরে নিল, এটা দর্শকরা চায়নি কখনো। ঝিল নিজের আত্মসম্মান নিয়ে, নিজের গ্র্যাভিটি নিয়ে থাকতো, তো সেটাই বেশি ভালো দেখাতো। সে যাই হোক, সিঁদুর তো পরে নিলে, এখন বলছে মিউচুয়াল ডিভোর্স করে দেবো। তারপরে ঝিল কোথায় যাবে? বস্তির লোকরা তো ওকে থাকতে দিবে না। আর এদিকে নার্সিংহোমের চাকরি, তো ঝিলের উচিত নয় এইখানে একটা কিছু ভালো করে ভেবে নেওয়া আর এখান থেকে চলে যাওয়া। ঝিল নিজের মা বাপকে ছেড়ে চলে যাক কোথাও। আর এই বন্ধুদের ঝিল যেমন নিজের মুখ, মানে এই বন্ধুদের কখনো মুখ না দেখে। যে বন্ধুরা এত পাল্টি খেতে পারে, যে নিজের বন্ধুকে বিশ্বাস করে না, অমনি বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। ঝিল এইখান থেকে চলে যাক কোথাও ভালো, চাহে স্বাক্ষর বাবা ওকে হেল্প করুক, ঝিলকে অন্য কোথাও পাঠিয়ে দেবার, ঝিলকে অন্য কোথাও কাজ করে সম্মানের সাথে বাঁচার সুযোগ দিয়ে। হ্যাঁ, যদি সাক্ষ্য কখনো এটা নিজের মনে অনুভব করতে পারে কি সত্যি ঝিলকে সে ভালোবেসেছিল, ঝিলের কমই লাগছে ওর, তখন হয়তো সাক্ষ্য নিজে যেয়ে যদি সে মানে ঝিলের জন্য সফট কর্নার তৈরি হয়, তখন সে ঝিলকে যেন নিয়ে আসে। সাক্ষর বাবা এটা তো করতে পারে ও না আসে,
কি জানি এলজির মাথা থেকে এগুলো আসেই না। তবে আজকে যেটা হলো এটা একদম ভালো হলো না। বস্তির লোকদের মিথ্যার একটা জয় দেখিয়ে দিল। এই মিথ্যার জয় দেখিয়ে নিয়ে যেখানে কোর্ট মেনে নিচ্ছে ঝিলের সত্যিটাকে, সেখানে বস্তির লোকরা মানতে পারছে না। তো এই সব সময় তো মিথ্যার বলবালা হয় না। আর এই মেকার্সদের, লীনা গাঙ্গুলির সিরিয়ালের মিথ্যারই বলবালা হয়। যারা মিথ্যে তারে, এটা সমাজে কি ভালো বার্তা দেয়? লোকে বিনোদনের নামে সিরিয়াল দেখে, সেখানে এত মিথ্যার চাষ। আর তারপরে যে লিড ক্যারেক্টার তাকেই খেলো করে দিল। ঝিলের ক্যারেক্টারটাকে যেটা ভালোবেসেছিল দর্শকরা, আজ অনেকটাই তাদের চোখে পড়ে গেল, সেটা খেলো। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে এইবারে এই ভোলে বাবা পার করেগা এক তো টিআরপি আসবে না। হ্যাঁ, এমনিভাবে প্রথমেই এত বিবাদিতভাবে দেখিয়ে দিল, এটা টিআরপি কখনোই আসবে না। আর এখন ঝিল যদি, হ্যাঁ এইটা যদি হতে পারে যেমনভাবে আমরা দর্শকরা চাইছি, যে ঠিক আছে ডিভোর্সটা ঝিল করে দিল আর নিজের মা বাবার বাড়িতেও গেল না, কিছু না। আর ঝিলকে স্বাক্ষর বাবার তো অনেক টাকা আছে, অনেক ক্ষমতাও আছে, তাহলে অন্য কোথাও ঝিলকে কেন ব্যবস্থা করে দিচ্ছে না চাকরির? আর ঝিল যেমন এই বন্ধুগুলোর মুখ না দেখে কখনো, ঝিল অন্য জায়গায় যেখানে গিয়ে কোনো রকম এস্টাবলিশড হতে পারে, নাম কামাতে পারে। আর তখন স্বাক্ষর হয়তো ঝিলের কমিটা মনে করতে, অনুভব করতে পারে, তারপর ঝিলকে ভালোবেসে বিয়ে করে। আমরা সেটাই দেখতে চাই। এইবারে ডিভোর্স হয়ে গেলেও তো ঝিল থাকবে বস্তিতে, আর সেই রোজ একই এই ধরনের ঘরের কাজ করে যা মহিলারা, বেশিরভাগ তো মহিলারাই দেখে সিরিয়ালটা, মহিলারা চাহে রিটায়ার্ড পার্সনরা, তো ঘরে অনেক নানা ঝামেলায় অবসাদ পরে এই বস্তির ঝামেলা, এই কুটকাচালি ঝামেলা দেখতে আর ভালো লাগে না। তো এই সিরিয়ালটা টিআরপি, আমি এই সিরিয়ালটার আর কোনো দেখি